নমস্কার, সুপ্রভাত। আজ শুরু করছি সুনীল গঙ্গোপাধ্যায় রচিত একটি ছোট গল্প, গরম ভাত অথবা নিছক ভূতের গল্প। ওরা আসে নিশুতি রাতে, প্রতি অমাবস্যায়। তখন ঘুটঘুটে অন্ধকার, চারিদিক শুনশান, অদৃশ্য মনে হয়। এখানে কেউ বেঁচে নেই, কোনো বাড়িঘর নেই। বাতাসে গাছের ডগাগুলো কাঁপে, বাঁশ বনে একটা বাঁশের সঙ্গে আর একটা বাঁশের ঘষা লেগে শব্দ হয় কর 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 কর। লিচু গাছে ঝাঁক বেঁধে বসে দু একটা প্যাঁচা খ্যারখ্যারে গলায় ডাকে। পাঁচলাম মোড়ের বড় অশ্বত্থ গাছটায় একটা তক্ষক ঠিক 7 বার তক্ষতক্ষক তক্ষতক্ষক করে। ওই তক্ষকটা নাকি 350 বছর ধরে বেঁচে আছে। সেই সময় ওরা আসে, ঝুমঝুম ঝুমঝুম শব্দের সঙ্গে লণ্ঠনের আলোয় কাঁপতে থাকে কয়েকটা ছায়া। তখন শোনা যায় খকর খক করে পুরনো রুগীর কাশির শব্দ। দু একটা শিশু তেড়ে কেঁদে উঠে। তখন বুঝে যায় সেই অন্ধকার ঢাকা নিঃশব্দ ভূমিতেও মানুষের জীবন বহমান। একটা জানলা খুলে যায়, দাওয়ায় এসে দাঁড়ায় একটি ছায়ামূর্তি। আলো ও ঝুমঝুম শব্দ কাছে এগিয়ে আসে, আর পাঁচলা মোড়ের অশ্বত্থতলায় থামো। মোট 11 জন উঠতি বয়সের ছেলে, তাদের সঙ্গে 2টি লণ্ঠন, দুজনের হাতে 2টি বর্ষা, 4 জনের পায়ে ঘুঙুর বাঁধা। লণ্ঠন দুটো মাটিতে রেখে তারা প্রথমে শীত কাটাবার জন্য হাতে হাতে হাত ঘষে। শরীরে যেখানে যেখানে ধপাধপ করে চাপড়ে মশা মারে। তারপর তারা সকলে মিলে বিকট মোটা গলায় একসঙ্গে চেঁচিয়ে ওঠে, হে রে 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 রে, জাগো গ্রামবাসীগণ, জাগো রে। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই চারিদিকে ফিরে ফিরে তারা 4 বার হুঙ্কার দেয়। তারপর অন্যরা গোল হয়ে ঘিরে দাঁড়ালে তাদের মধ্যিখানে এসে ঘুঙুর পরা 4 জন, পা ঝুমঝুমোয়া, সবাই তালে তালে হাততালি দেয়। আর হঠাৎ শুরু হয়ে যায় গান। ভূত কিনিতে এছি ভাই, ভূত কিনিতে এছি, ভূতের তেলে ওষুধ হবে, স্বপ্ন আদেশ পেয়েছি। বিপিন খুড়োর নতুন কলে, তুলসী পাতা গঙ্গা জলে, ভূতের কেঠো হাড়ের গুঁড়ো মিশাই রস খেয়েছি। ভূত কিনিতে এছি ভাই, ভূত কিনিতে এছি। তাদের এই তারস্বরে গান ও ঘুঙুরের শব্দে অশ্বত্থ গাছের কয়েকটি কাক হঠাৎ ঘুম ভেঙে কা 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 করে 2-3টে শিয়াল ছুটে বেড়ায়, ছুটে পালায়। কাছের কোনো বাড়ির দাওয়ায় তামাক টানার মটমট শব্দ শোনা যায়। ওরা আবার গায়, ভূতের নাতি ভূতের পুতি, বুড়ো হাফড়া ছুড়া ছুড়ি, যেমন তেমন ভূত পেলে ভাই হবে না আর ছাড়াছাড়ি। মামদ ভূত বা ব্রহ্মদত্তি দেখাও যদি 3 সত্যি, 10টি করে টাকা পাবে, হাতে হাতে দোকানদারি, সেই টাকায় খাও মন্ডা মিঠাই, করে সবে কাড়াকাড়ি। ভূত চিনিতে ও ভাই, ভূত চিনিতে, ভূত কিনিতে ও ভাই, ভূত কিনিতে, ভূত কিনিতে এসেছি ভাই, ভূত কিনিতে এসেছি। এক এক ভূত 10 টাকা, হাতে হাতে গরমা গরম 10 টাকা। গান শেষ করার পরও নাচ থামতে চায় না, বিশেষত মেটে নিতাইয়ের। সে নাচতে ভালোবাসে। সুরেন্দ্র তার দিকে একটা বিড়ি এগিয়ে দিয়ে বলে, নে খা। তখন নিতাই থামে। সুরেন্দ্রর বুকখানা লোহার দরজার মতন, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, হাতে একটা বর্ষা। তার চোখে মুখে বেশ একটা তৃপ্ত ভাবা। গানখানি সেই বেঁধেছে, কিন্তু নিজে গাইতে পারে না। অন্যেরা যখন গায় তখন সে হাততালি দেয় চোখ বুজে। আর একটা বর্ষা বিনোদের হাতে। বর্ষাটিকে সে পতাকা দণ্ডের মতো সামনে ঝুঁকিয়ে ধরে বসে আছে। সেই বর্ষার সঙ্গে দড়ি মাথা একটি জন্তু। জন্তুটা একবার ছটফট করতেই বিনোদ বলে, আরে শালা, এখনো তেজ পায়নি। বর্ষাটা ঘুরিয়ে এসে জন্তুটাকে আর একবার মাটিতে আছড়ায়। ঝনঝন করে শব্দ ওঠে। সকলে বিড়ি ধরিয়ে একটু বিশ্রাম করে। এরা পরের গান হবে মালুপাড়ার
বট গাছের নিচে। সুরেন্দ্র রাস্তা ধরে খানিকটা এগিয়ে গিয়ে হাঁক মারে, ও পবন ঠাউদা, জেগে আছো নাকি? সে যখন দাওয়া থেকে দাওয়ার টানার মটমট শব্দ আসছে, সেখান থেকে উত্তর আসে, আছি রে বাপ, আয় আয় এদিকে। পবনের বয়স 4-20, 5-20 সে নিজেই জানে না। শরীরটা বেঁকে গেছে, তবে কখানা হাড় পরিষ্কার গোনা যায়। তার 5 ছেলের মধ্যে 3জন মারা গেছে, 2টি নাতিও গত হয়েছে, কিন্তু পবনের আর যাওয়ার কোনো লক্ষণ নেই। সবাই এসে ওই দাওয়ায় বসে লণ্ঠন দুটো নামিয়ে রাখে পাশে। যে যে নাচছিল, এই শীতের মধ্যেও তাদের গায়ে চকচক করে ঘাম। নিতাই জিজ্ঞাসা করে, জলের কলসিটা কোথায়? ঠাকুরদার বাইরে আছে নাকি? পবনের ছোট ছেলে নিবারণও উঠে এসেছে চোখ মুছতে মুছতে। সে 1 ঘটি জল নিয়ে আসে। নিতাই আলগোছে টাকরা ভিজিয়ে প্রায় অর্ধেকটা জল শেষ করে দেয়। নিবারণের ছেলে মেয়ে দুটো দরজার পাশ থেকে কুতকুত করে চেয়ে দেখে। পবন একটা কোটা পাশে নামিয়ে রাখতেই বিনোদ সেটা তুলে নিয়ে টান মারে। তারপর মুখ বিকৃত করে বলে, এ রাম, এটা কি ঠাকুরদা? এটা কি তামাক? পবন ফোকলা দাঁতে ফ্যাক ফ্যাক করে হাসে, খুব মজা পেয়েছে সে। নিতাইয়ের পাশে বসা ঘনাই বলে, কেন, কি হয়েছে দেখি তো? ঘনায়ও বুকোতে টান মারে, সঙ্গে সঙ্গে ওয়া থু করে। পবন হাসতে হাসতে বলে, তোরা পারবি না, এগেলে ছেলে তো, আমার সহ্য হয়। এ তো তামাক নয়, এটা কি খাচ্ছ তুমি? তামাক? পাবো কোথায়? তামাকের দাম কত জানিস? আমার ছেলে আমাকে তামাক কিনে দেবে? একটা পয়সা টাকায় না। তবে কলকাতায় তুমি কি ভরেছ? তামাক পাই না, তাই শুকনো আম পাতা আর একটুখানি গোবর মিশিয়ে মশলা করেছি। আমার তো বেশ লাগে, এতেই ভক্তি। তামাকের বদলে দুজনকে গোবর খাইয়ে খুব হাসতে থাকে পবন। তার বাপের উদ্দেশ্যে বলে, মরণকালে সব বুদ্ধি শুদ্ধির লোভ পেয়েছে একেবারে। ঘনাই কয়েকটা চোখা চোখা গালাগালি দেয়। নিবারণের ছেলে মেয়ে দুটি দরজার পাশ থেকে হি হি করে হাসে। পবন অন্যদের মন্তব্য অগ্রাহ্য করে, কিন্তু ছেলের উদ্দেশ্যে বলে, মরার খোঁটা দিচ্ছিস কেন রে? আয়ু যখন ফুরবে তখন মরবে, তার আগে কি কথা? নিবারণ বলে, ফের যদি আমাকে গোবর নিয়ে তোমাকে ঘাটাঘাটি করতে দেখি। সুরেন্দ্র মাঝখানে বাধা দিয়ে বলে, আহা থাক, এই নাও ঠাউরদা, একটা বিড়ি খাবা নাকি? পবন বিড়িটা খপ করে তুলে নিয়ে বলল, বেঁচে থাকো বাবা, ধনে পুত্রে লক্ষ্মী লাভ হোক। আর একটা বিড়ি দিবি, কাল সকালে খাবো। সুরেন্দ্র জিজ্ঞাসা করলো, ঠাউরদা, ভূত ট্রুতের সন্ধান পেলে না একটাও? তুমি তো জানতে অনেক। পবন বলল, জানতাম তো, দেখেছি ও কথা, নিজের চোখে দেখেছি। বাড়ির কাছে ওই পাঁচলা অসত্যলায় পেটনি দাঁড়িয়ে থাকতে দেখেছি। একবার পড়েছিলাম মেছো ভূতের পাল্লায়, হিজলমারির বিল থেকে মাছ ধরে নিয়ে আসছি, অমনি সেই শালা ভূত আমার পিছু পিছু। 2 কদম যাই, সে বলে, মাছ দে না ও বোন, মাছ দে না। দেখি 3-3টে ভূত। শেষমেশ আমি মাছ ফেলে ফালে দে দৌড়। তা একটা ভূত ধরে দিতে পারলে না? এখন তো দেখি না, তোদের দেখলে বোধ হয় ভয় পায়। এই তো পরশুদিন সন্ধ্যেবেলা আমি দাওয়ায় বসে হুঁকো টানছি, দেখি কি গোয়াল ঘরের পাশ দিয়ে লাল বেনারসি পরা শাড়ি পরা এক বউ পিদিম হাতে পুকুর ঘাটের দিকে যাচ্ছে। স্পষ্ট দেখলাম, আমি ডাকলাম, ও মা, তুমি কে, কোথায় যাও? তা কোনো সাড়া দেয় না। সে কি, তুমি নিবারণ কাকার বউকে দেখেছ? হ্যাঁ, আমার পড়া কপাল, আমার ছেলের বউ বেনারসি শাড়ি পাবে কোথায় রে ছোঁড়া? তার একখানা জান্ত শাড়ি আছে কিনা সন্দেহ। এ দেখলাম এক সুন্দর বউ মানুষ, গা ভর্তি গয়না। দৌড়ে গিয়ে জাপটে ধরলে না কেন? সে কি পায়ে, আমার পায়ে কি জোর আছে? নিবারণও তখন বাড়িতে ছিল না। আমি তার দুবার ডাকতে না ডাকতেই চোখের সামনে অদৃশ্যি হয়ে গেল। হ্যাঁ রে সুরেন, সত্যি ভূত ধরলে তুই 10 টাকা দিবি? নিশ্চয়ই দেব, পকেটে টাকা নিয়ে ঘুরছি, নগদানগদি দাম পাবে। পবন তার খোলাটে চোখ মিলিয়ে নিজের ছেলের দিকে তাকায়, গলায় ঝামটা দিয়ে বলে, একটু বন বাজারে ঘুরলেও তো পারিস, নগদানগদি 10 টাকা, এই বাজারে কে দেয়?
10 টাকা, 10খানা তাকড়াই মানকচু ও 10 টাকায় দাম ওঠে না। হাত খালি বসেই তো আছিস। নিবারণ বললে, তুমি চুপ করো। ভূত আবার ধরা যায় নাকি? আমি কোনোদিন ভূত দেখলামই না পর্যন্ত। পবন বিড়বিড় করে বলল, চোখ থাকলেই দেখা যায়। এই গ্রামে মোট 17 রকমের ভূত আছে। আমি নিজের চোখে দেখেছি। এক একটা 10 টাকা, কম কথা। বিনোদের বর্ষার সঙ্গে বাঁধা প্রাণীটা আবার নড়ে চড়ে উঠল। বিবরণ চমকে উঠে বলল, ওটা কি? বলল, ও একটা শালা এলাই চণ্ডীতলার সামনে ওপর দিয়ে দৌড়ে পালাচ্ছিল। বর্ষা দিয়ে গেঁথে ফেললাম। কড়া জান শালার, এখনও মরেনি। নিবারণের ছেলে মেয়ে দুটো দরজায় দৌড়িয়ে দেখলো সজারুটাকে দেখতে বড় বড় কাঁটাগুলো ফুলিয়ে মাটির ওপর থুবু হয়ে বসে আছে। সজারুটার একটি বসেছে সজারুটা। মেয়েটি পরনে একটা ইজের, ছেলেটি একবারে ন্যাংটা। নিবারণ ওদের তাড়া দেয়, যা ঘরে যা। মেয়েটির বয়স 13, 2 হাতে আড়াআড়ি করে রেখেছে বুক। পলক পলক সজলটাকে দেখে নিয়েছে, ভেতরে চলে গেল। ছেলেটি নড়ল না। নিবারণ জিজ্ঞাসা করল, কি করবি এটাকে নিয়ে? কেটে মাংস খাবো। জ্যান্ত রাখতে পারলে বিক্রি করতে পারবি, ভালো দাম পেতিস। জ্যান্ত সাজা ধরা কি সহজ কথা? কলা গাছের খোল থাকলে হয়তো হতো, তো পাই কোথায়? শালা এখনও নাড়াচাড়া করছে, কিন্তু বেশিক্ষণ আর বাঁচবে না। পেটটা এফোড় এফোড় করে দিয়েছে। শালারা আমার উঠোনে কচু গাছের তলা খুঁড়ে খেয়ে যায়। কখন আসে টেরও পাই না। একদিন শেষ রাতে ঝমঝম শব্দ উঠে এসে আর দেখতে পাই না। ভূত ধরবার ঠেঙে স্যাঁচা ধরা, তাও পারিস না। পবন একটা দীর্ঘশ্বাস ফেলল। সজারুর মাংসের ভারী চমৎকার সাদা লাল মাংস, কত নরম আর তেলে ভরা। ইস, কতকাল সে মাংস খায়নি। এখন থেকে বিনোদের বাড়ি প্রায় ক্রোশখানেক দূরে। কাল দুপুরবেলা যদি হেঁটে যাওয়া যায়, গিয়ে বলবে, অবিনোদ, একটু মাংস চাখতে এলাম, তা কি আর দেবে না একটু? কথায় কথায় বেশ সময় গেল। সুরেন্দ্র উঠে দাঁড়িয়ে বললে, চলো এবার যাওয়া যাক। ঠাউদা, তুমি কাছাকাছি বাড়ির সব লোকেদের ডেকে বলল, ভূত খুঁজে দেখুক। এক ভূত 10 টাকা, ধরতেও হবে না, দেখিয়ে দিলেই আমরাই ধরে নেব। কিন্তু একেবারে চোখের সামনে স্পষ্ট দেখিয়ে দিতে হবে। ভূত কিনে তুই কী করবি রে? সত্যি কি ভূতের তেল হয়? সুরেন্দ্র মুচকি হেসে বলল, দেখোই না কি হয়, কত লোকের কত রোগ সারিয়ে দেব। তোর জন্য আমার ভয় হয় রে, শেষে তুইও ভূতের হাতে মারা যাবি। ওনাদের রাগ জানিস তো, কোনোদিন বাগে পেলে তোর ঘাড়টা মুটকিয়ে দেবে। সুরেন্দ্র হা হা করে হাসে। কিছুদিন আগে হলেও সে সদর পেয়ে অনেক কথা বলতো, বুক চাপড়ে জানিয়ে দিত, কোনো ভূতের বাপের সাধ্য নেই যে তার ধারে কাছে আসে। কিন্তু এখন আর ওসব কিছু বলে না। ফাদার পেরেরা তাকে নিষেধ করেছিল। কথায় শুধু কথা বাড়ে। পবন আবার বলল, তোর বাপকেও ভূতে ঘাড় মটকেছিল, আমি নিজের চোখে দেখেছি। খাল পাড়ে পড়েছিল মানুষটা, চোখ দুটো উল্টানো, ভয়ে কালশিটে হয়ে পড়ে গিয়েছিল মুখটায়। সে কতকাল আগেকার কথা। ও কথা শুনলে সুরেন্দ্রর আর দুঃখ হয় না। সে বলল, সেই জন্যই তো ভূত ধরার ব্যবসা খুলেছি। বিনোদের মা শাকচুন্নি দেখে পা পিছলে পড়ে গিয়েছিল। জলে নেতাইয়ের বাপকে তাড়া করেছিল আলেয়া ভূত। ঘনাইয়ের মামা ভিড়মি খেয়েছিল। 3বার চল চল উঠে পড়ে সবাই। কিন্তু ওরা উঠতে গিয়ে দেখলো দুটো হেরিকেনের মধ্যে একটা নেই। নিতাই বলল, আরে, আর একটা হ্যারিকেন গেল কোথায়? এখানেই তো রাখলাম। পবন বলল, দুটো তো আনিসনি, একটাই তো ছিল। বিনোদ জোর দিয়ে বলল, দুটো হেরিকেন এনে রেখেছি আমরা, তাহলে যাবে কোথায়? দেখ না অশ্বত্থতলায় ফেলে এসেছিস কিনা, ভুলও তো হতে পারে। মোটেই ভুল হয় না। নিতাই একটা হ্যারিকেন এনেছে আর সুখেন একটা। নিবারণ মিনমিন করে বলল, তাহলে হ্যারিকেন যাবে কোথায়? চোখের সামনে থেকে তো ভূতে নিয়ে যায়নি। সুরেন্দ্র বলল, তোমার ছেলে মেয়ে সাজা দেখতে এসেছিল, ওদের কেউ হাতে বাজিয়ে নিয়ে গেছে। না, ওরা তো নেয়নি, ঘরের মধ্যে অন্ধকার। নিতাই বলল, ওসব চালাকি করো না নিবারণ দা, আমরা ঘরের মধ্যে খুঁজে দেখবো, কি মন্দবাজি?
তোদের ঘরের মধ্যে কাকি শুয়েছে, আর ঘরের মধ্যে ঢুকবি? আমাদের চোর ভেবেছিস? তাহলে হ্যারিকেন গেল কোথায়? হ্যারিকেন নিয়ে কি করব? গুয়োর বেটা, এক ফোঁটা কেরোসিন কেনার সুযোগ আছে আমাদের? ঘরে একটা পয়সা নেই, দুদিন চাল কিনিনি। তাকে সমর্থন করে পবন বলল, পয়সা থাকলে গোবর পুড়িয়ে খাই। সুরেন্দ্র বলল, তোমার ছেলে মেয়েদের ডাকো নিবারণ দা, ওদের জিজ্ঞাসা করব। গলার আওয়াজ পিতা উচিত গম্ভীর করে বলল, পান্তি কেন, এদিকে একবার শুনে যা। মেয়েটি বেরোলো না, এলো ছেলেটি। সুরেন্দ্রের আগে নিবারণী তাদের জিজ্ঞাসা করলো, হ্যারিকেন নিয়েছিস? ছেলে দুদিকে মাথা নেড়ে বলল, আমি নিইনি। সুরেন্দ্র জিজ্ঞাসা করলো, এই জ্ঞানু, তো দিদি কোথায়? জ্ঞানু বাড়ির পিছনে অন্ধকার হতে হাত দেখিয়ে উত্তর দিল, ওই সেথায় গেছে। কেন? ওইদিকে গেছে কেন? মার সঙ্গে গেছে। নিতাই ঠাট্টার সুরে বলল, নিবারণ কাকা, তোমার বউ মেয়েতে মিলে ভূত খুঁজতে গেছে নাকি? পবন ধবক দিয়ে বলল, এমন অনাচেষ্টি কথা কবিনি নেতাই। পেয়াতি বউ রাত বিরতে যাবে ভূতের সন্ধানে। ৮ কুড়ি পেতনির নজর লাগলে পেটের ছেলে পেটেই মরে যাবে। বাহ্যিকখানায় ওধারে আমি কতদিন পেতনি দেখেছি। নিতাই ঝংকার দিয়ে বলল, তাহলে পুতের বউ রাত বিরতে ওদিকে যায় কেন? নিবারণ বলল, কাকির উদুরই অসুখ হয়েছে, তা আমাদের হারিকেন নিয়ে গেছে বলে গেলেই পারত। কে তোদের হারিকেন নেছে? নিলেই তো আমরা দেখতে পেতাম না। আরে, এ তো মহা জ্বালা, আমাদের হ্যারিকেন কি শূন্যে উড়ে গেল? সুরেন্দ্র বলল, চলো ওদিকে গিয়ে দেখে আসি। পবন এবং নিবারণ নড়ল না। অন্যরা দল বেঁধে গেল বাড়ির পেছনে অন্ধকার দিকে। খানিকটা দূরেই একটা আমলকির গাছের গোড়ায় দাঁড়িয়ে আছে পান্তি। এই শীতের মধ্যেও ওর কোমরে ইজের আর খালি গা। কিশোরী মেয়ে বুকে যে জিনিস শব্দ করে তার যৌবনের আগমন জানান দেয়, সেখানে তার দুহাত চাপা দিয়েছে। ওদের দেখেই সে তারস্বরে চেঁচিয়ে উঠল, এদিকে আসবেন না, এদিকে আসবেন নে। কাছেই একটা ঝোপের আড়ালে হারিকেনের ক্ষীণ আলো, সেই দিকে অপলক তাকিয়ে চোখ ফিরিয়ে নিয়ে সুরেন্দ্র বলল, হারিকেনটা জিজ্ঞাসা করে আনিসনি কেন রে? আমরা পাঁচলা মোড়ে দাঁড়াচ্ছি, কাজ হয়ে গেলে দিয়ে যাবি। নিতাই রসিকতা করে বলল, আর ওদিকে পেদিনি টেদিনি দেখলে আমাদের চেঁচিয়ে ডাকিস, কপাত করে ধরে নিয়ে আসবো, 10 টাকা পাবি। ঘরের দাওয়ায় বসে পবন বলল, খালধারে চৌধুরীদের বাবু একটা ভূত ধরেছিলেন, জীবন্ত কঙ্কাল। কত ঝোটাপটি করছিল, কিন্তু কর্তাবাবু দড়ি বেঁধে তাকে নিয়ে এলো। নগদ 10 টাকা, বাতাসে চাল খরিদ হয়ে যায়। গেনু জিজ্ঞাসা করলো, দাদু, তুমি সত্যি ভূত দেখেছ? হ্যাঁ রে বাবু, হ্যাঁ রে দাদু, কতবার? আমাকে একবার দেখাবে? দূর থেকে একবারটি দেখবো। ভাগ্যে থাকলে ঠিকই দেখবি, তবে না দেখাই ভালো। তাদের দলটার দিকে তাকিয়ে নিবারণ বলল, সারাদের বড় টাকার গরম হয়েছে। একটু পরেই ঘুঙুরে রণুঝুন শব্দ তুলে ওরা আবার চলে গেল। দূরে হ্যারিকেনের আলো মিলিয়ে গেল, সঙ্গে সঙ্গে অমাবস্যার রাত্রের মতো অদৃশ্য হয়ে গেল বাড়িটা। সুরেন্দ্রকে নিয়ে গ্রামের লোকে খুব ধন্দে পড়েছে। বেশ কিছুদিন ধরে সবাই বলেছিল ওর কথা। ওর বাপ মারা যাওয়ার পর ওদের বংশটাই মরে হেজে যেতে বসেছিল। ওর যখন 12-13 বছর বয়স, তখন চৌধুরী বাবুদের বাড়িতে রাখালি করত। একদিন মেজবাবুর চুটি জোড়া পড়েছিল বৈঠকখানায়, সিঁড়িতে। ওই ছেঁড়াটা সেটা হাত না দিয়ে সরিয়ে পা দিয়ে সরাতে গিয়েছিল, অমনি চোখে পড়ে গেল মেজবাবু। প্রচণ্ড ঠ্যাঙানি খেয়ে ঢুকতে লাগলো উঠোনে পড়ে। ছোঁড়ার নাকি চুরি টুরির হাত টানো ছিল। ঠ্যাঙানি খাবার দিন বিকালবেলা ছোড়া গাম ছেড়ে পালালো। তারপর শোনো, গিয়েছিল ছোড়াটা শহরে গিয়ে সাইকেলের দোকানে পাম দেয়। তারপর ওর কেউ খোঁজ রাখেনি। সে এখন আবার ফিরে এসেছে, আস্ত মস্ত জোয়ান মদ্য হয়ে। কোন ফ্যাক্টরিতে নাকি কাজ করে, গায়ে রঙিন রঙিন জামা, হাতে ঘড়ি, বিড়ির বদলে সিগারেট বেশি খায়। একদিন চৌধুরী বাবুদের বাড়ির সামনে গিয়ে থুক করে থুতু ফেললে, একবার নয় 3 বার। এমন কাণ্ড এ গ্রামে কেউ কখনো দেখনি, করেনি। ও বাড়িতে অবশ্য কর্তাবাবুরা কেউ থাকেন না। এখন এক গোমস্তা শুধু টিম করছে। গোমস্তাও বুড়ো মানুষ, তিনি আর কি করবেন? ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখলেন, শুধু পাইক গড়পন্তাস তো নেই যে একটা এখন সংবৎসরের ধানই ওঠে না। গ্রামে কতকগুলান চেলাচামুন্ড জুটেছে সুরেন্দ্রর। ফি হপ্তায় শনি রবিবার সে বাড়ি আসে। নিজেদের পোড়ো ভিটে আবার ঘর তুলেছে।
সেখানে চেলাগুলোকে নিয়ে হুল্লোড় করে খাওয়া দাওয়া ভালোই জোটে কিনা ওখানে। গত মাসে ওরা পূর্ব পাড়ায় বহুকালের মজা দিঘিটা সাফ করতে গিয়েছিল। সাপ হয়েছে না ঘেঁচু হয়েছে শুধু জলে নেমে দাপাদাপি সবাই জানে। ওই দিঘিতেই জগ আছে, প্রতি বছর একজন করে মানুষ টেনে নেয়। ওদের দলেরও একজন মরতে বসেছিল, মাছ পুকুরে ডুব দিয়ে মাটি তুলতে গিয়ে আর দম পায়নি। হাঁক পাক করতে করতে যখন উঠল তখন মুখখানা নীল হয়ে গেছে। তবুও ওদের আক্কেল হয়নি, আবার সামনের হপ্তায় নামবে। আর একবার ঢং হয়েছে, অমাবস্যা রাত্রিরে দল বেঁধে কীর্তন গাইতে গাইতে ঘুরে। গ্রামের অকর্মা ছড়াগুলো ওই এক কাজ পেয়েছে। সুরেন্দ্র নিশ্চয়ই ওদের নেশা ভাঙের খরচপাতি দেয়। কয়েকজনকে নাকি শহরের ফ্যাক্টরিতে চাকরিও জুটিয়ে দেবে বলেছে। সেটাই বড় টোপ। ভূত কেনার আছিলায় সুরেন্দ্র কি বলতে চায় তা অনেকেই বুঝেছে। আজ তো আর সবাই ঘাসে মুখ দিয়ে থাকে না, কিন্তু এতকাল এত লোক যা নিজের চোখে দেখেছে তা মিথ্যে হয়ে যাবে। আর ভূতগুলো হয়েছে মহা ফেরেশবাজ। সুরেন্দ্র দল দেখলে কিছুতেই সামনে আসে না। ভূতেরাও ওকে ভয় পায়। যা স্বর্ণামার্কা চেহারা, ভূতের বাবাও ওকে ভয় পাবে। দিন দিন তেজ বাড়ছে সুরেন্দ্রর, ক্রমাগতই রেট বাড়াচ্ছে। আগে ছিল 10 টাকা, তারপর 20, তারপর 50, এখন একবারে 100 টাকায় তুলেছে। এক বুক ধরিয়ে দিতে পারলে 100 টাকা। ধরাতেও হবে না, দূর থেকে দিলেই হবে। তারপর দুজন সাক্ষী রেখে দেখালেই হবে। 100 টাকা শুনলেই মাথার রক্ত ছনছন করে ওঠে। এই বাজারে 100 টাকা কে দেয়? মানুষের জীবনের দাম যাই, তার একখানা ভূতের দাম 100 টাকা। শালাকে ভূতে ঘাড় মটকায় না কেন? নাকি ভূতেরাই নিজেদের দাম চড়াচ্ছে আর আড়ালে বসে মিটিমিটি হাসছে? সুরেন্দ্র নাকি প্রথম প্রথম গায়ে এসে নিতাইদের বলেছিল, মানুষের আত্মা বলে কিছু নাই। কথাটা শুনলেই গা ছমছম করে। মানুষের আত্মা নাই? তাহলে কোথা থেকে আসা আর যাওয়া? এই জন্মে দুঃখ কষ্ট সহ্য করলেও পরকালে সুখের আশা থাকে। আত্মাই যদি না থাকে তাহলে আর পরকাল কি? হারামজাদা! এসব কথা যে বলে, মেরে তার মুখ ভেঙে দিতে হয়। প্রথমটা শুনেই মনে হয়েছিল সুরেন্দ্র নিশ্চয়ই ফেরেশতা হয়েছে। তাহলে শালাকে একঘরে করা যায়, কোনো অসুবিধে ছিল না। কিন্তু কেরেস্তান তো নয়। গত বছরে ও ধুমধাম করে পূজা করলে। দুর্গাপূজা নিয়ে গত বছর একটা কাণ্ডই হয়েছিল। এই গাঁয়ে একখানেই দুর্গাপুজো হয়, চৌধুরী বাবুদের বাড়িতে চিরটা কাল যেমন হয়ে আসছে। গত 5-7 বছর বাবুরা কেউ গায়ে আসেন না, জমিদারি লাটে উঠেছে। আয়পত্র কিছু নেই, তাহলে আর আসবেন কেন? শুধু আছে ওই এক পেল্লায় বাড়ি ভাঙা। বাবুরা তার পুজোর খরচও দেন না, কিন্তু মায়ের পুজো তো আর বন্ধ থাকতে পারে না। গায়ের 5 জনে মিলে ভাগাভাগি করে খরচপত্র দিয়ে পুজোটা সারা হয় নমনম করে। গত বছর সুরেন্দ্র তার দলবল বললে, গাঁয়ের লোকের পয়সাতেই যদি পুজো হয় তবে সে পুজো হবে গাঁয়ের মাঝখানে চালা মেধে, জমিদারের বাড়িতে হবে না। সেই জমিদারের কানাকড়ির মুরদ নেই, সে কেন শুধুমতো পুণ্যি লুটবে? বেটার এখনও রাগ আছে চৌধুরীদের ওপর। যে বাড়িতে বরাবর দুর্গোৎসব হয়, সেখানে না হলে অভিশাপ নেমে আসে। এ কথা সুরেন্দ্র জানে। আরে বেটা, জমিদার বাবুরা এখন মরমে মরেই আছে, তুই আবার কেন? ছোট ছেলে এখন জেল খাটছে, কলেজে পড়ার সময় মারদঙ্গা করে গিয়েছিল। মেজবাবু আর এক ছেলে রেলের কাজ করছে, এখন প্রাইমারি স্কুলের মাঠে দুর্গাপুজো করিয়ে ছাড়লে। শহর থেকে চাঁদার বই ছাপিয়ে এনে পয়সা তুললে, সব ঘর থেকে। দুর্গাপূজা ঠিক আটপৌরি মাবি হলো 2-5টা পয়সা থেকে। গাঁয়ের যে 5টা ভদ্রলোক আগের বছর পুজোর সময় সর্দারি করতেন, তেনারাও ওদের সঙ্গে কোনো তর্ক করতে গেলেন না। যে বাবুরা আগের বছর চাঁদা দিতেন 25 টাকা, তারা দিলেন 5 টাকা। সুরেন্দ্রর মাঠের মাঝখানে ছাউনি বেঁধে মাকে নিয়ে এলো। পুজোর দিন মাঝরাতে সুরেন্দ্রের সে কি নাচ! কবতল মাল টেনেছিল কে জানে। চোখ দুটো জবা ফুলের মতো লাল, মাথায় ঝাগড়া ঝাগড়া চুল, মোষের মতো দেখাচ্ছিল ব্যাটাকে, নন্দী ভিঙ্গির মতো। 2 হাত ধরে দুটো ধুনুচি নিয়ে নাচতে নাচতে সে কি মা মা বলে চেল্লানি। নেশার ঝুঁকে পায়ের ঠিক নেই, একবার ঝলে পড়ছে ধুনুচিতে আগুন কনকনে, আবার সব শুদ্ধ হুমড়ি খেয়ে পড়ল একবার,
আগুন লেগে ওর চোখ দুটো কানা হয়নি, সে ওর সাত পুরুষের ভাগ্যে। পড়লে যে আর ওঠেই না। ওর শাকদেরটাও নাম ধরে ডাকাডাকি করতে লাগলে, হাত ধরে টানাটানি করে, তবু কোনো সাড়া নেই। এত বড় লাশকে টেনে তোলে কার সাধ্যি? শেষ পর্যন্ত নেতায় এক কলসি জল এনে ওর মাথায় ঢেলে দিলে, সেই সময় নিজেই লাফিয়ে উঠে হো হো করে হাসতে লাগলো। ঢং অতক্ষণ ঢং করছিল। যত সব নিঃস্বাক্ষরের কাণ্ড। মেজবাবুর যে ছেলে, সে জেল খাটছে। গত পুজোর ঠিক পরপরই এসেছিল একবার গায়ে, সঙ্গে দুই বন্ধু। আগে বাবুরা আসতেন মোটর গাড়িতে, এ ছেলে এলো মোটর সাইকেলে। তা ভালোই করেছে। মোটর সাইকেলের বেশ একখানা জমিদার জমিদার শব্দ আছে। এত বড় চৌধুরী বাড়ির দু তিনখানা ঘরও এখনো আস্ত আছে কিনা সন্দেহ। উঠল যেখানেই সেখানেই। বুড়ো গোমস্তবাবু নিশ্চয় ছোটবাবুর কাছে সব লাগানি ভাঙানি দিয়েছে। পরদিন পাঁচমুদির দোকানে ছোটবাবু নিজে এসে জিজ্ঞাসা করলো, বলতে পারো সুরেন কোথায় থাকে? পাঁচমুদি সাবধানে বলল, কোন সুরেন? ছোটবাবু বলল, যে এবার গায়ে বারবারই পুজো দিয়েছে, সে নাকি আবার ভূত ধরার দরও পড়েছে। পাঁচমুদি বলল, তার বাড়ি তো 5 মোড় ছাড়িয়ে আরও 1 মাইল, গাঁয়ের একেবারে কিনারে, কিন্তু রোজ তো গায়ে থাকে না। যে সেদিন রবিবার, সুরেন্দ্র ঠিকই থাকবে। সবাই ভাবলো এবার সুরেন্দ্রর সঙ্গে লাগবে ছোটবাবু। অবস্থা পড়ে গেছে, তবু জমিদারি রক্ত শরীরে, ফুটফুটি সুন্দর চেহারা। এরকম চেহারার মানুষ আজকাল গাঁ দেশে একদমই দেখা যায় না। এখন যখন জমিদারি ছিল, তখন 2-4 জন অন্তত ছিল এরকম। এখন সব শহরে। আগেকার দিন তো নেই যে ছোটবাবু বাইক পাঠিয়ে সুরেন্দ্রকে ধরে এনে জুতোপেটা করবে। বন্ধুদের সঙ্গে নিজেই মোটর সাইকেলে চড়ে গেল ফটফটিয়ে। তারপর সুরেন্দ্রর সঙ্গে তার যে কী কথা হলো কেউ জানে না। তবে খানিক বাদে দেখা গেল ছোটবাবু আর তার বন্ধুরা হাসতে হাসতে বেরিয়ে আসছে সুরেন্দ্রর ঘর থেকে। কী একটা কথার পর ছোটবাবু সুরেন্দ্রর কাঁধ চাপড়ে দিতে চায়, কিন্তু সুরেন্দ্র অত্যাধিক লম্বা বলে ছোটবাবুর হাত ঠিক পৌঁছায় না। বরং ছোটবাবু পকেট থেকে সিগারেটের প্যাকেট বার করে কিছু জিজ্ঞাসা না করে সুরেন্দ্র তার থেকে একটা তুলে নিল। একেই বলে কলিকাল। দূর থেকে নিবারণ এটা নিজের চোখে দেখেছে। কোনো কারণ না থাকলেও ছোটবাবুর প্যাকেট থেকে সুরেন্দ্রের ওই সিগারেট তুলে নেওয়া দেখে নিবারণের মনে পড়েছিল সুরেন্দ্রের সেই কথা, মানুষের আত্মা নাই। ওহ, ভাবলেই যাতনা হয়। অবশ্য সুরেন্দ্র পরে কথা স্বীকার করতে চায় না। যোগেন মাস্টার জিজ্ঞাসা করেছিল, পাশাপাশি দুগাঁয়ের মাঝখানে একটা স্কুল, সেই স্কুলে সরকারি নতুন মাস্টাররা আসে। শুধু থেকে গেল যোগেন মাস্টার। যোগেন মাস্টার বিকালের দিকে নদীর ধারে একা একা বসে সূর্য ডোবা দেখে, ভাবুক চোখে। ভাবুক মানুষ। সেই যোগেন মাস্টার হাটবারে একদল লোকের মাঝখানে জিজ্ঞাসা করেছিলেন, হ্যাঁ গো সুরেন, তুমি নাকি বলছো মানুষের আত্মা নেই? সুরেন্দ্র কখনো পড়েনি যোগেন মাস্টারের কাছে। সে বিড়ি লুকোয় না, কিন্তু চ্যাটাং চ্যাটাং কথাও বলে না। ঘাড় চুলকে জবাব দিল, সে তো আপনারই ভালো জানে না, আপনারাই ভালো জানেন। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি কি অত বুঝি? আমি কখনো আত্মা টাত্মা দেখি নাই। যোগেন মাস্টার গোঁপ এঁটো করা হাসিতে মুখ ভরিয়ে দিয়ে বললেন, আরে পাগল, এই যে বাতাস আমরা নিঃশ্বাস নিই, সে বাতাস আমরা চোখে দেখতে পাই। তার মানে কি বাতাস নেই? যারা শুনছিল তারা মাথা নাড়ল। হ্যাঁ, শব্দ আছে বটে, জব্দ হয়েছে বটে যোগেন মাস্টার। এবার বল বাটা, বাতাস নেই? সুরেন্দ্র বলল, বাতাস চোখে দেখা যায় না, কিন্তু ধরা যায়। যোগেন মাস্টার বলল, বাতাস ধরা যায়? বলো কি হে, কেউ কখনো তা পেরেছে? বুকের মধ্যে একটুখানি বাতাস ধরে রাখো, অমনি প্রাণ পাখি ছটফট করে উঠবে। কি উঠবে না? তোমরা কি বলো? কাছে দাঁড়িয়েছিল একটা বেলুনওয়ালা। সুরেন্দ্র একটা নেতানো বেলুন খবাত করে তুলে ফুঁ দিয়ে ফুলিয়ে সেটাকে লাউ করে ফেললো। তারপর সেটা ফুটোটিকে জিজ্ঞাসা করলো, এই দেখেন মাস্টার মশাই, বাতাস ধরলাম, এবার আপনি বুঝিয়ে দেন তো, আত্মাকে ধরা যায় কীভাবে? আপনি বুঝিয়ে দিলেই আমি মেনে নেব। মাস্টার বলল, আত্মাকে ধরবে? এ চিন্তাও করো না বাবা, উনি কখনো ধরা ছোঁয়া দেন না। নৈনং ছিন্ন ছিদ্রন্তি অং বং চং। তার মানে মনে হলো যে আত্মাকে কখনো ছেঁদা করা যায় না, তাকে আগুনে পোড়ানো যায় না, জলে ডোবানো যায় না। আত্মা অজর অমর অক্ষয়। বলল, মানুষ মরে গেলে তাকে পোড়ানো যায়, তখনই ফুস করে আত্মাটা মুখ দিয়ে বেরিয়ে যায়। কোথায় যায়? মাস্টার বলল, তখন তা পরমাত্মার সঙ্গে মিশে যায়।
পরমাত্মা হলো ঈশ্বর। সুরেন্দ্র বলল, মাস্টার বলল, কি কথাটা পছন্দ হলো না, তুমি মানলে না? সুরেন্দ্র বলল, মানব না কেন? আপনি আপনার মতন পড়ালেখা লোক কজন আছে বললেন, আপনি কি ভুল বলবেন? যোগেন মাস্টার যোগেন মাস্টারের জয় সবাই বেশ খুশি হয়ে অবাকও হয় খানিকটা। সকালেই ভেবেছিল সুরেন্দ্র ফাটাফাটি তর্ক করবে মাস্টারমশাইয়ের সঙ্গে, বেলুন ফুলিয়ে সে বেশ একটা তাক লাগিয়ে দিয়েছিল। তারপর সে যে এত সহজে মেনে নিয়ে লক্ষ্মী ছেলের মতো মেনে নেবে। যোগেন মাস্টার বেশ পরিতৃপ্ত হয়ে সুরেন্দ্রর গা চাপড়ে দিলেন, যেন একটা বেশ ভালো ছাত্র। তারপর জিজ্ঞাসা করলেন, তুই নাকি ভূত ধরার ব্যবসা খুলেছিস? সুরেন্দ্র সঙ্গে সঙ্গে উত্তর দিল, আগে হ্যাঁ, শহরের এক বাবু আমাকে অর্ডার দিয়েছেন, একটা ভূত যোগান দিলেই 250 টাকা পাবে, আমি কিনবো 100 টাকায়। আমার মোট লাভ দেখেন, এই এই হাট থেকে ব্যাপারীরা পেঁয়াজ কিনে খাচ্ছে 27 টাকা বন্দরে, শহরে পাইকারি রেটে ছাড়বে 35 টাকায়। আমিও তো চালানি ব্যবসা ধরেছি। যোগেন মাস্টার এ হে 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 বলে হেসে উঠলেন। সুরেন্দ্রও ঠিক তালে তালে তাল মিলিয়ে হাসতে লাগলো, যেন একটা বেশ সত্যি মজার কথা বলেছে। পেয়েছিস একটাও? না। হে হে হে, এ কি ছেলে খেলা? ভূতের ব্যবসার কথা বাপের জন্মেও শুনিনি। এসব কথা মন থেকে বাদ দাও, বড় সাংঘাতিক জিনিস, কখন কী যে হয়ে যায় বলা যায় না। সুরেন্দ্র আবার একটা বিড়ি ধরিয়ে বলল, আপনার বাড়িতে একদিন যাবো মাস্টারমশাই, হাটের মধ্যে দাঁড়িয়ে এসব কথা হয় না। আপনি জানেন আমার বাবাকে ভূতে গলা টিপে মেরেছিল। মাস্টার বললেন, তা শুনেছি। সুরেন্দ্র বলল, আমার বাবার ট্যাঙ্কে সেদিন ধান বেচা টাকা ছিল, এক আধলাও পাওয়া যায়নি। কে নিল সেই টাকা? আত্মা না পরমাত্মা? কার বেশি টাকার দরকার? আপনার ঠেঙে জেনে আসবো। গায়ে একটা লোকও সেদিন সাক্ষী দেয়নি। পুরনো মালটা পুরনো খালটা মজে হেজে গেছে। সরকার থেকে সেই খালটা নতুন করে কাটাচ্ছে এবার। পাশের গায়ে রহমান সাহেব সেই খাল কাটার ইজারা নিয়েছেন। এ খাল দিয়ে আবার জল বইলে তল্লাটে চাষের সুবিধা হবে, এ কথা ভেবেই নিবারণ নিজেকে নিজে ভ্যাংচায়। 2.5 বিঘে জমি ছিল, গত ফাগুনে তা বন্ধক রাখতে হয়েছে, না রেখে উপায় ছিল না। নিবারণ নিজেই বড় শক্ত অসুখে পড়েছিল। যদি তার ছেলে মেয়ে বউ বা বাপের অসুখ হতো, সে জমি বন্ধক দিত না কিছুতেই। কিন্তু সে নিজে তাদের সংসারের একমাত্র রোজগারে পুরুষ। সে মরে গেলে আর সকলকে বাঁচাতে কে? তার বাপ তো 3 কালে বুড়ো, কুটোটি নাড়ার পর্যন্ত ক্ষমতা নেই, তবে এখনো বসে বসে খিদে আছে, মরেও না কিছুতেই। আর অন্য ভাইয়েরা কেউ বাপকে নেয়নি নিজেদের সংসারে। নিবারণেরই যত জ্বালা। মহাজনকে সে বলে রেখেছে, ভাগ চাষের সত্ত্ব তারই থাকবে। নিজেই জমিতেই সে ভাগ চাষি হবে। ধান উঠে গেলে ওই জমিতেই সে ফুলকপি বসাতে পারবে না। এখন জমিটুকু নিবারণের নিজেরই ছিল, ভাগ চাষ করে সে সংসারে পেট ভরাবে না বন্ধক দেবে। দৈনিক বহুজন লোক লাগে খাল কাটার জন্য। গায়ের লোক গিয়ে হামলে পড়েছিল, কারুর হাতে একটা কাজ নেই। নিবারণ বংশপেশায় ঘরামি, এখন কাজ হচ্ছে না। এক কাহন খড়ের দাম 24 টাকা। যাদের হাতে 2 পয়সা আছে তারা টালি বসিয়ে চাল ছাইছে, অন্য শহর থেকে মিস্ত্রি আসে। রহমান সাহেব নিজেদের গাঁ সোনামুড়ি থেকেই মাটি কাটার মজুর নিয়েছিলেন 50 জন। সেই নিয়ে পরশুদিন খুব হল্লা হয়ে গেল। খালটা 2 গাঁয়ের মাঝখানে, তা এ গায়ের লোক কাজ পাবে না, এ গায়ে মানুষ নেই। রহমান ঠান্ডা মাথার মানুষ, সব শুনে টুনে উনি ঠিক করে বলেছেন, প্রতিদিন এ গাঁ থেকে 25 জন, ও গাঁ থেকে 25 জন কাজ পাবে। এক লোক পর পর কাজ পাবে না, 4.5 টাকা রোজ, আর একবেলা খোরাকি। নিবারণ গতকাল কাজ পেয়েছিল, আজ পাবে না। ঘরামির ছেলে শেষ পর্যন্ত মাটি কাটা কুলি। আজকাল এত নিচু ভাবলে চলে না। ভাত যেমন চিজ, ক্ষুধার সঙ্গে 19-20। আজ তার কাজ নেই, তবু নিবারণ খালধারের দিকে যাচ্ছে। অন্য কোনো কাজও তো নেই, তবু দেখতে ভালো লাগে। যেতে যেতে তার বারবার মনে পড়ছে সুরেন্দ্রের কথা। সুরেন্দ্রকে সে কিছুতেই পছন্দ করতে পারছে না। সুরেন্দ্রের স্বাস্থ্য ভালো, পকেটে পয়সা ঝমঝমিয়ে বেড়ায়। এসব মানুষ একবার গ্রাম ছেড়ে শহরে গেলে আর ফেরে না। সুরেন্দ্র ফিরল কেন? এবার বিদায় হলেই তো ভালো হয়। পকেটে তার 100 টাকা, কিন্তু এমনি তো সে কারোকে দেবে না। ভূত কেনার বায়না। নিবারণের গা জ্বালা করে। 100টা টাকা পেলে
একদিনে সুরাহা হতো, সেই টাকা একজনের পকেটে আছে, অথচ সে পাবে না। এমন পৃথিবীতে কারুর থেকে প্রয়োজন চেয়েও অনেক বেশি, আর কেউ প্রয়োজনটুকু মেটাতে পারে না। এটাই বুঝি নিয়ম। কতজনে কত ভূত দেখে, কত ভাগ্য জোটে না একটাও। সন্ধ্যের পর এদিক সেদিক তাকিয়ে খোঁজে, চমকে ওঠে দু একবার, তারপর ভালো করে চোখ খুঁজলে দেখে না, একটা কলা গাছ কিংবা বেল গাছ। দূর দূর, তখন আরও রাগ হয় সন্ধ্যের পর। আজ প্রথম পর্ব সমাপ্ত হলো। আগামীকাল দ্বিতীয় পর্ব। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ছোট গল্পটি নেট সেট সিলেবাসের মধ্যে রয়েছে। ধন্যবাদ। পাশে থাকা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। ধন্যবাদ।